আলিম এবং সারিয়া দুজনে গাড়ি মিলে আমরা গেলাম কুর্মিটোলা এয়ারপোর্টে। তখন কুর্মিটোলা এয়ারপোর্ট অ্যাবান্ডান, 10 বছর থেকে পয়সার অভাবে এটার কাজ আর অগ্রগতি হতে পারে নাই। সে একটা খালি জায়গাতে রাত্রেবেলা আমরা ওখানে বসে আছি। অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং ফর জয়দেবপুর থেকে 16 বেঙ্গলের আসা কথা, লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমদ চৌধুরীর আন্ডারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, ওদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছি। 1 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, আসে না। ইতিমধ্যে রশিদ আসছে একবার। রশিদ আসে আমাকে দেখে খুব খুশি, আমার একবারে মানে হাত শেক করে বলে যে থ্যাংক ইউ, তুমি আসছে। আমি তা রশিদ কিন্তু আমার শ্বশুর বাড়িতে গেছিল দুপুরে, আমাকে খোঁজার জন্য পাইনি। সারাদিন সে হন্যে হয়ে আমাকে খুঁজতেছে। এই জন্য যে টু ফিল্ড আমার হাতে গড়া লোক, টু ফিল্ড যুদ্ধের সময় আমরা একত্রে ছিলাম, টু ফিল্ডের সবাই আমার প্রতি লয়াল, আমি তাদেরকে যা বলবো তারা আমার কথা শুনবে। এই জন্যই সে আমাকে খুঁজতেছিল। তারপরে বললো যে আমি হ্যাপি তো তুমি আসছো। তো আমি বললাম স্যার আমি এখনো কিচ্ছু জানি না, কি আমরা সব কিছু জানতে পারবা, থাকো সবার সাথে। আমার সাথে এসে চলে গেছে, বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড দ্য হোল ডে। রশিদ চলে গেছে। আমরা ঘন্টাখানিক ওখানে অপেক্ষা করে যখন দেখলাম যে 16 বেঙ্গল আসতেছে না, এখন চিন্তা করতেছি ওয়েদার, কারণ 16 বেঙ্গল ইজ এ ইনফ্যান্ট্রি ইউনিট, বিগ ইউনিট। আর বাকি আমাদের যে লান্সার্স এবং আর্টিলারি, ওরা অল্প 200-300 লোকজন। ওইদিকে এত বড় একটা অপারেশন করা যাবে কিনা, এই জন্য 16 বেঙ্গলের আমাদের দরকার ছিল। কিন্তু আমরা 16 বেঙ্গল যত আসতে পারে নাই, তো চিন্তা করতেছিলাম আমরা কি ওয়েদার উই শুড অ্যাবান্ডন ইট, কারণ এখনো সময় আছে, আমরা নিজের নিজের জায়গায় চলে যেতে পারবো, কেউ কিছু বলবে না। তখন কিছুক্ষণ পরে আমি বললাম যে না, আমার মনে হয় উই আর কমিটেড, এই খবর গোপন থাকবে না, আমরা যা আছি এদিকে আমরা চেষ্টা করি। আমার বিশ্বাস ছিল যে মনের ভিতরে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি, এটা আমরা সফল হব। তখন সবাই বললো যে ঠিক আছে লেটস গো। তো ওখান থেকে আমরা ফার্স্ট বেঙ্গল ইউনিটে আসলাম। ফার্স্ট বেঙ্গল না, ফার্স্ট বেঙ্গল লান্সার্স, যেটা আর কি ট্যাঙ্ক ইউনিট। ওটা ট্যাঙ্ক ইউনিটটা তখন হইলো এয়ারপোর্টের একবারে দক্ষিণ পাশে, ওখানে সংলগ্ন ওই জায়গাতেই। ওখানে ওখানে সব জমা হইতেছে। টু ফিল্ড আর্টিলারি ওখানে আসছে, আমরা ওখানে গেলাম। সব লোকজন ভর্তি, এদিক ওদিক যেতেছে, তখনও বুঝতে পারি নাই কি হইতেছে। এক পর্যায়ে রশিদ আসলো, ফারুক আসলো, ওরা আলোচনা, বুঝতে পারলাম যে সেই রাত্রে কিছু একটা হতে যাচ্ছে, তখনও ডিটেল জানি না। তারপরে অফিসারদেরকে ডেকে ব্রিফ করা হলো কি হবে, কার পরে কার দায়িত্বে কি থাকবে, এসব ব্রিফ করা হলো। পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা, নিয়ে আসা। তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো, যেমন মুজিবের বাসা, সানিয়াবাতের বাসা, রেডিও স্টেশন, শেখ বনির বাসা, এই কয়টা টার্গেট। কারণ আমাদের যে সীমিত সৈন্য সংখ্যা, এর বেশি আমরা টার্গেট দিতে পারি না। হয়তো আরো টার্গেট নেওয়া যায়, তো আরো পলিটিক্যাল এলিমেন্টের যাওয়া যেত, কিন্তু এর বেশি আমরা নিতে পারি না। অতএব টার্গেট কাটছাট করে এই 4-5টা নেওয়া হলো। তো প্রথম ফারুক মুজিবের বাসার দায়িত্ব দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি ডালিমকে। তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে, সে ওখানে যেতে চায় না। তার অন্য কোনো কারণ থাকতে পারে, আমি জানি না, সে একটু অপারগতা দেখা দিল। কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট, এই জন্যই ফারুক কিন্তু ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল। আরেকটা কারণ হলো মুজিবের বাসায় যে গার্ড, মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল, মুজিবের বাসায় যে মানে গার্ড ছিল, সেই গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির, কুমিল্লা থেকে আসছে। সে আর্টিলারির লোকজন, যারা ডালিমের ইউনিট, ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে। অতএব ওরা ডালিমকে চিনে, ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে আমাদের পক্ষে নিতে পারবে। এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল। কিন্তু ডালিম অপারগতা বললো যে না, আমার ওখানে একটু অসুবিধা আছে, আমি যেতে পারবো না। আরো অনেক আছে, আমি ওদের ডিটেল যেতে পারি না। তখন নেক্সট পরবর্তী হলো হুদা, মেজর হুদা ছিল। হুদাও ফার্স্ট বেঙ্গল মানে আর্টিলারিতে ছিল, ফার্স্ট আর্টিলারির অ্যাডজুটেন্ট ছিল, সেও খুব পপুলার অফিসার। তখন হুদাকে বললো, হুদা রাজি হলো, ঠিক আছে আমি যাব। কারণ ফার্স্ট আর্টিলারি একজনকে ওখানে দেওয়ার কারণ হলো যে সামনে যে আর্টিলারি লোকজন গার্ডে আছে, যাতে তাদেরকে নিজেদের পক্ষে নেওয়া যায়, দ্যাট ওয়াজ দ্য মেইন ইন্টারেস্ট। তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হলো। হুদা গেল, হুদার সাথে আরো 2-1 অফিসার ছিল। তখন ডালিমকে দেওয়া হলো অন্য জায়গাতে, সেরনিয়াবাদের বাসার আশেপাশে রেডিও স্টেশন, ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো।
তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্য ডালিবের আন্ডারে। ডালিবের আন্ডারে আমার দুইটা গ্রুপ ছিল, একটা ছিল ওই মিন্টু রোড এরিয়াতে, পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা সানিয়াবতের বাসায়, আর হইলো রেডিও স্টেশন এই এরিয়াতে, আর ওভারঅল দায়িত্ব ছিল ডালিম। তো আমাদেরকে ব্রিফ করা হলো। ব্রিফ করা হওয়ার পরে ফারুক একটা ছোট্ট বক্তৃতা দিল। ফারুক খুব একটা ভালো বাংলা বলতে পারে না, যতটুকু পারে এটা বক্তৃতা দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা করছে, এটা আমরা সহ্য করতে পারি না, আজকে আমাদের এটা কিছু করতে হবে, এবং সবাই এখন রয়েছে, আমরা আছি। তারপরে সবাইকে হাতিয়ে টাতে দেওয়া হলো। আমার ইউনিফর্ম ছিল না, মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল, কাঁধে র্যাঙ্ক ছিল কিনা আমি জানি না, ওটা পড়লাম। তারপরে আমরা সব রেডি টেডি হয়ে, অনেক কাহিনী আছে, অত লম্বা চড়া কাহিনীতে আমি যেতে চাই না। তো আমার মনে হয় 4টার দিকে এমনি আমরা ওই এয়ারপোর্টে ঘন্টাখানিক আমরা সময়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করেছি আমরা। আমাদের মনে হয় মুভের সময় ছিল 3টা বাজে, আমরা অলরেডি ডিলে হয়ে গেছি। আমরা 4টার দিকে রওনা দিছি সবাই। সামনের দিকে আমার মনে হয় ডালিম ছিল সামনে, তারপরে আমরা ট্রাকের মধ্যে, আমার আন্ডারে যে রেডিও স্টেশনে আমার দায়িত্ব হলো, রেডিও স্টেশন 2টা ট্রাক দেওয়া হলো। তার মধ্যে এক একটা ট্রাকের ভিতরে 30-40 জন লোক করে ওরা ঠাসাঠাসি ভাবে ছিল, এবং এই ট্রাকগুলো মোস্টলি টু ফিল্ডের এবং ফার্স্ট লান্সারদের। তারপরে সারিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে, মেজর সারিয়ার ছিল, সারিয়ার আন্ডারও 2-3 ট্রাক ছিল। তো সামনে ছিল ডালিম। আমরা মানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বেরিয়ে গেলাম। পেছনে পেছনে ট্যাঙ্ক গুলো আসলো একটা একটা করে। অনেক কাহিনী আছে, এটা আমার ডিটেল যেতে চাই না। আবার কোনো বাধা বিপত্তি আমরা পাই নাই। আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে, কিন্তু কিছু হয় নাই, কারণ সবাই একটু আশ্চর্য যে এটা কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। আরেকটা জিনিস হলো, সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি একটা মানে অনুষ্ঠান আছে, ছাত্রলীগের একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে মানে শেখ মুজিবের কনভোকেশন কিছু যাওয়ার কথা। তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য, মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে। তা আমরাও গেলাম। আমাদের সামনে ছিল ডালিম, ডালিমের পেছনে তারপরে প্রথম ছিল আমার মনে হয় শাহরিয়ারের 2টা ট্রাক লোকজন তার দায়িত্বে, তারপরে 2টা ট্রাকের দায়িত্বে আমি ছিলাম। তো আমার টার্গেট, প্রত্যেকের টার্গেট আলাদা বলা আছে। তারপর বাকিরা ট্যাঙ্ক গুলো তাদের দায়িত্ব দেওয়া হলো, কেউ এয়ারপোর্টে, কেউ মানে সেই ইয়েতে কি জানি বলে মিরপুর রোডের ওদিকে, কেউ বঙ্গভবনের ওদিকে, তারপরে কেউ জয়দেবপুর রাস্তা ওটা কি মানে এয়ারপোর্টের রাস্তার ওদিকে, ঢাকা ময়মনসিংহ রোড ওদিকে স্থাপন করা হলো। অত ডিটেল ওগুলো আমি তখন জানতাম না। আর শহরের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক পজিশনে জন্য পাঠানো হলো, কিন্তু ট্যাঙ্ক পরে আসছে। আগে আমরাই ট্রাকে করে আমরা আগে যাচ্ছিলাম। তখন মনে হয় ভোর, তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না, আমরা তো ঘড়ি ধরে এসব করতে পারতেন না, সময় জ্ঞান খুব একটা ছিল না, তখন অন্ধকার ছিল। অন্ধকারে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। তারপরে যখন মিন্টু রোডের ওখানে মানে আমাদের প্রথম টার্গেটের কাছে আসার সময়, প্রথম মনে একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল, যে শাহরিয়ারের আন্ডারে যে ট্রাক ছিল একটু খারাপ হয়ে গেল, কারণ লোকজন ওটাকে ধাক্কা দিয়েছে। ওটা কাছে, টার্গেটের কাছে চেষ্টা করা হলো। আমার ট্রাক যখন আসলো, আমি আমার লোকদেরকেও বললাম যে যাই ওদেরকে হেল্প করো। কিছুক্ষণ পরে হেল্প করে 5-10 মিনিট সময় নষ্ট করে দেখলাম যে কিছু হচ্ছে না। আমি আবার এদিকে আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে। অতএব আমি ডালিমকে বললাম আমি আমার টার্গেটে চলে যাই, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। ডালিম বলে যা তুমি চলে যাও। তো ওই 7-এর মধ্যে 2 ট্রাকে যা পাইছি, 2 ট্রাকের মধ্যে ভরায় আমি আবার ডান দিকে টার্ন করে রেডিও স্টেশন দিকে চলে গেছি। এর মধ্যে শাহরিয়ারের লোকজন এবং আমার লোকজনের মধ্যে কিছু একটা মিক্স হয়ে যেতে পারে, এরা সবাই কিন্তু আর্টিলারি লোকজন। তারপর ওদেরকে নিয়ে আমি রেডিও স্টেশন গেলাম 2টা ট্রাকে। আমার আগে ইনস্ট্রাকশন ছিল প্রথম ট্রাক লোকজন মানে 20-30 জন লোকজন যারা আছে, প্রথমে তারা পুরা রেডিও স্টেশনে ঘেরাও করে নিবে। দ্বিতীয় ট্রাকে তারা আমার সাথে থাকবে, আমরা ভিতরে যাব। তো আমি যা করেছি সেটা হিসাবে খুব এভরিথিং ওয়াজ ভেরি স্পিডি।
মানে সময় নষ্ট করে না, অলরেডি আমরা সময় নষ্ট করছি এয়ারপোর্টে, এখন আমাদের সময় নষ্ট করার সময় নাই। তারপরে অলরেডি আলো এসে যেতেছে। আমরা যখন রেডিও স্টেশনে যাই আমার মনে আছে অলরেডি আলো দেখা যাইতেছে লোকজন। আমি যখন আমার লোকজনকে নিয়ে রেডিও স্টেশনের সামনে গেলাম তখন ওখানে এমওডিসি বা পুলিশের কিছু গার্ড ছিল 7-8 জন। ওরা তো অ্যাকচুয়ালি ভয়, মিলিটারি দেখে ভয়ে কেঁপে গেছে। আমি ওদেরকে যাবেন, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, মিলিটারি হ্যাজ টেকেন ওভার। ওদের থেকে হাতিয়ার গুলো, আমার একজনকে বললাম হাতিয়ার গুলো নিয়ে নাম, ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে বসায় রাখলাম। ওরা তো একবারে অ্যাকচুয়ালি খুব ভয় কাঁপতেছিল, যেন তোমাদের কোনো চিন্তার করো নাই, তোমরা আরামে বসে থাকো। সামনে একজন গার্ড রাখে দিলাম। তো আমার লোকজন দিয়ে আমি ভিতরে গেলাম। ভিতরে যায় ওই তখন ভোরবেলা তো রেডিও স্টেশন তখন মানে 6:30টার দিকে খোলে, এর আগে কিন্তু খোলে না। কিন্তু স্কেলেটন কিছু লোকজন ছিল, 2-4 জন টেকনিশিয়ান, বেশি লোকজনও ছিল না। তো ওরাও প্রথম একটু ঘাবড়ে গেল। তো ওদেরকে আমি এক্সপ্লেন করলাম যা মিলিটারি হ্যাজ টেকেন ওভার, আর্মি হ্যাজ টেকেন ওভার, আপনাদের কোনো চিন্তা নাই, আমরা রেডিও স্টেশনে একটু সব দেখতে করতেছি। ওরা দেখলাম যে সবাই খুব মানে হেল্পফুল, সবাই আমাকে কি কোথায় আছে দেখানোর জন্য আমাকে আমি বললাম আমি রেডিও স্টেশন যাবো, যেখানে আমার দায়িত্ব হলো ওটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা। ওই রুমে আমাকে নিয়ে গেল। আর আমার একজন সুবিধা ছিল, ওদেরকে বললাম আপনি বিভিন্ন জায়গাতে লোকজন বসে রাখেন, কেউ যেন কোনো যন্ত্রপাতি ধ্বংস করার চেষ্টা না করে। তখন আমরা জানতাম না তো কে কি, কিন্তু সবাই ছিল আমাদের সহায়ক। কিন্তু তখনও বুঝতে পারি না যে হয়তো কিছু বিপরীত শক্তিও থাকতে পারে। আমার বললো সব জায়গায় লোক লাগাই দেন, কেউ যেন কোনো রকম ক্ষতি করতে চেষ্টা না করে। হয় না ইনশাল্লাহ। তারা আমি ওখানে গেলাম, চেক করতেছি ব্রডকাস্টিং এ সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং যে একজন টেকনিশিয়ান ছিল ইয়াং, মানে হি ইজ ভেরি হেল্পফুল, সে দেখাই দিতেছিল। তো এমন এক পর্যায়ে আমার এক সুবিধা দৌড়ায় আসে, বললো যে স্যার রক্ষী বাহিনী। আমি তো একটু ঘাবড়াই গেলাম, কি বাবা রক্ষী বাহিনী আক্রমণ করলো নাকি? কারণ ওর রক্ষী বাহিনী একটা ট্রাক যাইতেছিল, আমরা তাকে মানে ঘেরাও করে রেখে দিছি। ভালো করছো। আমি বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম যে রক্ষী বাহিনী লোকের একটু ভীত সন্ত্রস্ত ছিল। তাদের মানে একটা অ্যাকচুয়ালি ট্রাক না, একটা হাফ ট্রাকের মতো, বাইরে মনে হয় মানে বেশ গোটা 15-20 লোক হবে। আর সামনে একজন সুবেদার সাহেবকে আমি নামতে বললাম আমি ওকে বললাম, পরিচয় দিলাম যে আর্মি হ্যাজ টেকেন ওভার, এভরিথিং ইজ আন্ডার আর্মি কন্ট্রোল, আপনারা কিন্তু আমাদের সাথে আসেন। তো সে বললো যে স্যার আপনাদের সামনে ভয়, বললো যে আমরা সাথে আছি। তখন আমি বললাম যে আপনার লোকদেরকে বলেন হাতিয়ার গুলা গাড়িতে রেখে নিচে নামে আসতে। ওরা সবাই নিচে নামে আসতো। আমার হাবিলদার আরো আমার সাথে লোকজন আছে, তারা ওইগুলা দেখাশোনা করলো। তারা এসব লোকজন চতুর্দিকে মানে স্যার রক্ষী বাহিনীর লোকজন তো মানে শেখ মুজিবের মানে ইয়ে ছিল। শেখ তারা মুজিবের। তারা যখন শুনলো যে আপনারা করেছেন, মানে তাদের প্রতিক্রিয়া কি ছিল? তারা কি কোনো উত্তেজিত হয় নাই বা আপনাদের? সেটা আমি একটু পরে আসতেছি ওদের প্রতিক্রিয়াটা। কিন্তু প্রথম চতুর্দিকে মিলিটারি দেখে ওই একটা ট্রাকের হাফ ট্রাকের লোকজন তারা কোনো কিছু করে, বরং আমি তো বললাম যে ওই সুবেদার দেখলাম যে আমার কথা মতো মানে ওদেরকে লোকজনকে নামায় আর আমাদের একজন হাবালদারকে দিয়ে বললাম যে যেই রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমেই রাখা হলো, একটু গার্ড বাড়ায় দিলাম। আর ওদের যে হাতিয়ার টাতিয়ার আছে হাতিয়ার গুলা ওরা নিজে নিয়ে নিলাম। তখন ওই সুবিধাকে আমি বললাম যে আপনাদের কোনো অসুবিধা নাই, লোকজনকে বললাম কোনো অসুবিধা নাই, আপনারা আরাম থাকেন। কোনো কারণ রক্ষী বাহিনী সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল, এই জন্য আমি সুবিধার সাহেবকে বললাম কোন রকমের গন্ডগোল চেষ্টা করবেন না, চতুর্দিকে কিন্তু আর্মি আছে। বাই দ্যাট টাইম ট্যাঙ্কও 2-1টা আমাদের চারিদিকে আসে গেছে। অতএব তারা সে বুঝতে পারছে পরিস্থিতি তাদের পক্ষে নাই। তার দুপুরবেলা যখন কারফিউ উঠানো হয় তখন এদেরকে আমি ছেড়ে দিছি, রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিচ্ছে। যাওয়ার আগে সে রক্ষী বাহিনীর সুবেদার আমাকে এসে একটা সেলিউট করে জড়ায় ধরছে, স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন, কারণ আপনারা যদি এটা না করতেন কদিন পরে লোকরাই আমাদেরকে বাইরে ফেলতো, ধরে ধরে আমাদেরকে ফেলতো। এখানে একটা ছোট্ট একটা কাহিনী বলি। আমি চিটাগংয়ে ছিলাম 73-74-এ। তখন একদিন আমি 22 বোস্তামি ক্যান্টনমেন্টে 22 বোস্তামি রোড দিয়ে শহরের দিকে যাচ্ছি, দেখি যে অনেক বিরাট প্রসেশন কয়েকটা ট্রাকের মধ্যেও মানে পরে জানলাম যে এরা জাসদের লোকজন, স্লোগান দিয়া যাইতেছে পথে দিয়ে, 1-2টা রক্ষী ধরো, সকাল বিকাল নাস্তা করো, মানে স্লোগান দিয়ে যাইতেছে। অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিতৃষ্ণা, তারা সেসব আকাম কুকাম করতেছে, খুন খারাপি করছে, এগুলা অজানা নয়, সবাই জানে তারা কি করতেছে। এবং রক্ষী বাহিনীটা ছিল একটা পলিটিক্যাল ফোর্স আন্ডার
শেখ মুজিব ওর পার্সোনাল কমান্ডে নাকি এগুলো তার কার্যক্রম পরিচালনা করা হইতো, এবং শোনা যায়, আমি ডাইরেক্টলি জানি না, তোফায়েল নাকি এগুলো সব মানে করতো আর কি। অতএব এই রক্ষী বাহিনী এসব মানে পলিটিক্যাল, আওয়ামী লীগের পক্ষে পলিটিক্যাল কাজকর্ম করতো। তো আমি যখন ওদেরকে রিলিজ করলাম, ওই সুবেদার আমাকে জড়ায় ধরে সেলিউট দিয়ে বলে, স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন, কদিন পরে কিন্তু লোকেই আমাদেরকে মারা ফেলতো, না হইলে এরকম অবস্থা আপনারা যেভাবে করেছেন। যাই হোক, সে কাহিনী এখনো বলতেছেন। তারপরে আমি গেলাম, আমার ওই রেডিও চেক করতেছে সবকিছু ঠিক আছে কিনা। এমন সময় মনে হয় তখন 4:30, আমি টেস্ট করার জন্য ঠিক আছে কিনা আমি নিজে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম আর কি, আমার নিজের নামে। আমি মেজর রাশেদ বলছি, দেশ সামরিক বাহিনী কন্ট্রোলে আছে এবং দেশে কারফিউ আছে, এসব কিছু একটা বললাম আর কি, লোকজনকে বললাম আপনারা আমাদেরকে মানে আমাদের সহযোগিতা করবেন আশা করি। এমন সময় আমার পেছনে ছিল ক্যাপ্টেন মোস্তফা, সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করছে, স্যার আমি একটু বলবো। ঠিক আছে, ওকে আমি মাইক্রোফোন দিলাম, বলবো। সেও একবার হাত পা ছড়ায় একেবারে খুব মানে এক্সাইটেড হইয়া সবার ঈদ মোবারক স্যার। একবারে একবারে মানে শেখ মুজিবরে গালি গালাজ দিয়া একবারে হাত পা ছড়ায় খুব চিল্লাচিল্লি করে মানে গালি গালাজ দিয়া বলতেছিল। এমন সময় পিছনে থেকে একজন টেকনিশিয়ান আসে বললো যে, স্যার আপনারা যে এই যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে না, এটা ওই মানে রেডিও স্টেশনের আশেপাশে 2-4 মাইলের বাইরে যাচ্ছে না, কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মহাকালীতে ওটা কিন্তু এখনো বন্ধ, ওটা না ওপেন না করলে এটা সারা বাংলাদেশে যাবে না। তখন আমি বললাম যে তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে। সে আবার পরক্ষণে এসে বলেছে, স্যার ওটা অলরেডি খোলা হয়ে গেছে, কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজের থেকেই মানে ওটা খুলে দিছে, বুঝছে যে এখন একটা ব্রডকাস্ট আসবে, অতএব ওটা অলরেডি খোলা আছে। অতএব আমি এবং ক্যাপ্টেন মোস্তফা অরিজিনালি যা বলেছি যে মানে দেশে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার, এটা ওই রেডিও স্টেশন আশেপাশে ধানমন্ডি এই অঞ্চলে কিছু অঞ্চলের বাইরে যায় নাই। পরবর্তী শুনে গেছে, পরবর্তী পর্যায়ে শুনেছি যে কেউ কেউ শুনেছে, অনেকে শুনে নাই। তারপরে 15-20 মিনিট পরে 6:30টার দিকে মনে হয় যখন ডালিম আসলো, ডালিম হন্তদন্ত ঘামাইতে ঘামাইতে আসে একেবারে জিপের থেকে লাফ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসলো, একেবারে সে তো খুশি ঘামাইতেছে, কারণ তখন অগাস্ট মাস তো, হাত আঙুল দিয়ে উঠায় বললো উই হ্যাভ ডান ইট, এবার আমাকে জড়ায় ধরে বললো যে উই হ্যাভ ডান ইট, উই হ্যাভ ডান ইট। তো আমি বুঝলাম যে মিশন সাকসেসফুল, অর্থাৎ ডালিম এখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসছে, হয়তো মুজিবের বাসায় গেছিল, জানছে যে দ্যাট টার্গেট হ্যাজ বিন নিউট্রালাইজড। তারপর অন্যান্য যেসব টার্গেট ছিল সেই অঞ্চলে এমনিও রেডিও স্টেশন, মিন্টু রোড এরিয়া, সানিয়াবাদের বাসা, এসব পুরো এরিয়ার দায়িত্ব, ওভারঅল দায়িত্ব তার ছিল।